ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগতম আমাদের কোষ বিভাজনের দ্বিতীয় লেকচারে। আমরা ইতোমধ্যে একটা ক্লাস নিয়ে নিয়েছি, এটার তোমরা দেখে থাকবা। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা প্রথমেই শুরু করব। আজকে আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষ বিভাজনের দ্বিতীয় লেকচার। যেহেতু প্রথম লেকচারে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম আমাদের অ্যামাইটোসিস এবং পাশাপাশি পড়িয়েছিলাম কোষ চক্র বা সেল সাইকেল। আজকে আমরা দেখব মাইটোসিস। দেখো, তাহলে আজকে আমরা এই কোষ বিভাজনের কোন টপিকটা দেখব? টপিকটা দেখব হচ্ছে মাইটোসিস। মাইটোসিস আগের লেকচারে আমরা দেখেছিলাম অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কি ছিল? অ্যামাইটোসিস ছিল যে প্রত্যক্ষ কোষ বিভাজন, মানে একটা কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে ডিরেক্ট দুইটা অপত্য কোষ বা বাচ্চা কোষের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছিলাম ডিরেক্ট সেল ডিভিশন বা অ্যামাইটোসিস। আজকে আমরা সেভাবেই দেখবো যে মাইটোসিস প্রক্রিয়া কি। যদি তোমাদেরকে বলে যে মাইটোসিস আসলে কি, তাহলে তোমরা কি বলবা? দেখো, মাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, কোষ বিভাজন প্রক্রিয়া। সেটা কি? যে এখানে প্রকৃত একটা কোষ, এই কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার মাত্র বিভাজিত হবে। লিখে নেই, তোমরা লিখে নাও আমার সাথে, যে প্রকৃত কোষ, কি বললাম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ও ক্রোমোজোম। তাহলে কি বললাম? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় উভয় একবার মাত্র বিভাজিত হবে। কয়বার? একবার। উভয় একবার বিভাজিত হবে, তাকে আমরা কি বলবো? মাইটোসিস, কোষ বিভাজন বলবো। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার মাত্র বিভাজিত হবে, তাকে আমরা কি বলবো ভাই? তাকে আমরা বলবো মাইটোসিস, কোষ বিভাজন। দেখো, এইটা একটা সংজ্ঞা, এবং পাশাপাশি আরেকটা সংজ্ঞা তোমরা মনে রাখবা। সংজ্ঞাটা হচ্ছে যে এই একটা যে আমাদের প্রকৃত কোষ এখানে পড়লাম আমরা, এই প্রকৃত কোষের যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম আমরা বলছিলাম কি একবার বিভাজিত হবে, তাই তো? তো এই প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কেমন হবে? সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন। দুইটা ওয়ার্ড মনে রাখবা, সমগুণ, কি বললাম? সমগুণ ও সম আকৃতি। তাহলে সমগুণ, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া এভাবে লিখবা যে প্রকৃত কোষের নিউক্লিয়াস যেটা আছে সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন, বাচ্চা কোষগুলোতে সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন নিউক্লিয়াসের সৃষ্টি হবে, সেটাকেই আমরা কি বলবো? এই মাইটোসিস, কোষ বিভাজন। ঠিক আছে? তো আমরা আগের দিন একটু দেখছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা অনেকগুলান ফেজ পাবো, মানে অনেকগুলান পর্যায় পাবো। সেই পর্যায়গুলো আমরা এক এক করে আলোচনা করব। তার আগে আরেকটু বেসিক বলে নিই তোমাদেরকে। দেখো, এই যে মাইটোসিস কোষ বিভাজনটা আছে, এইটা প্রথম দেখতে পারে বিজ্ঞানী স্লাইখার। কে? বিজ্ঞানী স্লাইখার। তাহলে যে প্রথম লক্ষ্য করেন স্লাইখার। তাহলে ইনি আসলে কি লক্ষ্য করেন? দেখো, বিজ্ঞানী স্লাইখার প্রথমে মূলত লক্ষ্য করেন ক্যারিওকাইনেসিস, মানে হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজনটা। ইনি লক্ষ্য করেন নিউক্লিয়াসের বিভাজন। আমরা জানি কি ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। কাইনেসিস। দেখো, কি বললাম যে প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী স্লাইখার। তিনি মূলত দেখতে পান নিউক্লিয়াসের বিভাজনটা, এবং তিনি সেটার পরবর্তীতে নাম করেন ক্যারিওকাইনেসিস। বুঝাইতে পারছি? এবং পরবর্তীতে এই যে বিভাজনটা আছে, এই মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কি বললাম? তাহলে নামকরণ করেন কে? নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে? তাহলে মাইটোসিস সম্পর্কে কাকে বলে, যেটা আমরা সংজ্ঞাটা শিখলাম, এবং নামকরণের ক্ষেত্রে আমরা শিখলাম যে প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী স্লাইখার। তিনি মূলত দেখতে পান নিউক্লিয়াসের বিভাজনটা, এবং সেটার নাম দেন তিনি ক্যারিওকাইনেসিস। এবং পরবর্তীতে এই মাইটোসিস নামটাকরণ করেন আমাদের হচ্ছে কি বিজ্ঞানী হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওকে, তো আমরা এখন দেখি পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী যে আমাদের টপিক আছে, সেই টপিকটা একটু দেখি। দেখো, এই যে মাইটোসিস যে আমাদের কোষ বিভাজনটা আছে,
এই মাইটোসিস কোষ বিভাজন মূলত কোথায় ঘটে, একটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা। হ্যাঁ, এই টপিকটা আসে পরীক্ষায়, দেখবা যে চলে আসবে যে মাইটোসিস কোষ বিভাজন মূলত কোথায় ঘটে। তোমরা মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত কোষী জীব দেহে ঘটে, মানে দেহ কোষে ঘটে, দেহ কোষে, প্রকৃত কোষী দেহ কোষে ঘটে, দেহ কোষে ঘটে। তাহলে আমি কি বললাম, প্রকৃত কোষী দেহ কোষে ঘটে আমাদের কি মাইটোসিস কোষ বিভাজন। এবং কোন কোন জায়গায় দেখো, যেখানে বর্ধিষ্ণু অঞ্চল আছে, বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিষ্ণু বর্ধিষ্ণু অঞ্চল যেটা আছে, বর্ধিষ্ণু অঞ্চল, তারপর হচ্ছে শাখা প্রশাখা, শাখা প্রশাখা, প্রশাখার শীর্ষ, কি বললাম, বর্ধিষ্ণু অঞ্চল, শাখা প্রশাখার শীর্ষ, এবং হচ্ছে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামে এই আমাদের হচ্ছে কি বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে বর্ধিষ্ণু অঞ্চল, শাখা প্রশাখার শীর্ষ এবং ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামে হচ্ছে আমাদের কি ঘটবে, এই মাইটোসিসটা ঘটবে, ঠিক আছে। এবং পাশাপাশি আরেকটা জায়গা হয়, সেটা হচ্ছে জনন কোষের গঠন, বলতে আমাদের জনন যে আমাদের কোষ আছে, জনন কোষ, এই জনন কোষের গঠন ও বৃদ্ধি, কি বললাম, জনন কোষের গঠন ও বৃদ্ধিতে আমাদের মাইটোসিস প্রক্রিয়া কাজ করে, ঠিক আছে। তাহলে এতটুকু সম্পর্কে জানলে মাইটোসিস সম্পর্কে তোমাদের বেসিক একদম যেটা খুবই অল্প ধারণা সেটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন দেখব বিস্তর ধারণা মাইটোসিস সম্পর্কে। দেখো পরবর্তী যে টপিকটা আছে, পরবর্তী টপিক হচ্ছে, আমরা আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই মাইটোসিস কোষ বিভাজন মূলত কার বিভাজন, একটা হচ্ছে নিউক্লিয়াসের, নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে কি বললাম, এই মাইটোসিস কোষ বিভাজন আমরা দুই ভাগে ভাগ করে নিলাম আগেই, একটা হচ্ছে নিউক্লিয়াসের, একটা হচ্ছে এই সাইটোপ্লাজমের। এই নিউক্লিয়াস যেটা, সেটাকে আমি বলছিলাম ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, কি বললাম, ক্যারিওকাইনেসিস। এবং এই সাইটোপ্লাজমকে আমি বলেছিলাম, এই সাইটোপ্লাজমকে বলেছিলাম সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্লিয়ার। তাহলে দেখো এই যে এটা কেন বলছিলাম, কারণ তোমরা জানো যে বায়োলজিতে ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে, এই ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস, বায়োলজিতে ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস, সেখান থেকে আমরা বলছিলাম যে ক্যারিওকাইনেসিস, এবং সাইটো থেকে আমরা আসছে সাইটোকাইনেসিস, ঠিক আছে। দেখো এই যে নিউক্লিয়াসে যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এ সম্পর্কে আমাদের একটু পড়াশোনা আছে, আমরা শেষে করব। আমরা এখন দেখবো যে এই পাশের যে অংশটা আছে সেইটা নিয়ে, ঠিক আছে। দেখো মাইটোসিস যে আমাদের কোষ বিভাজনটা আছে, এই মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় আছে, বেশ কয়েকটা পর্যায় আছে। আমরা কয়টা পর্যায়ে জানবো, যদি তোমাদের পরীক্ষা আসে যে মাইটোসিস কোষ বিভাজন কত পর্যায়ে বিভক্ত, তাহলে তোমরা কি লিখবা, 5টা। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা, 5টা। তাহলে একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, একটা হচ্ছে টেলোফেজ। তাহলে আমি কি বললাম, যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যে ধাপগুলো আছে বা পর্যায়গুলো আছে, কয়টা পর্যায়, মাইটোসিসের পর্যায় হচ্ছে 5টা। কয়টা, 5টা। পরীক্ষা যদি আসে তাহলে তোমরা দেখাবো কয়টা, 5টা। ওকে, তাহলে একটা বললাম প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ, একটা হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। দেখো এই এখান থেকে যদি আমি ইংলিশটা আমরা লিখি প্রোফেজ, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রোফেজ যেটা আছে, এই শব্দের অর্থ হচ্ছে আদি, প্রোফেজ থেকে আমাদের শব্দের অর্থ হচ্ছে কি, আদি। দেখো তো এই আদি আর ফেজ মানে আমরা কি জানি, দশা। ফেজ মানে আমি জানি কি, দশা। তাহলে আদি দশা, আমরা আদি দশা বলতে বলবো যে শুরুর দিকের দশা যেটা আছে, অদ্য পর্যায়, আদি দশা বা আদি পর্যায়, ঠিক আছে। দশা আর যে কথা, পর্যায়ও সে কথা। তাহলে আমাদের এই প্রোফেজ মানে বাংলাটা কি দেখলাম, আদি দশা বা অদ্য পর্যায়। তেমনি ভাবে এই প্রোমেটাফেজ যদি আসো, এই প্রো মানে হচ্ছে কি, আদি, অদ্য, আর মেটা মানে হচ্ছে কি, মধ্য, মানে হচ্ছে কি আদি, মধ্য, এবং ফেজ মানে হচ্ছে পর্যায়। এ হবে মেটাফেজ মানে কি, মেটা অর্থ হচ্ছে মধ্য, মেটা অর্থ হচ্ছে কি মধ্য, তার মানে এটা হচ্ছে কি মধ্য পর্যায় বা মধ্য দশা। অ্যানাফেজ, বায়োলজিতে অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি, কি বললাম, বায়োলজিতে অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। আর টেলো মানে হচ্ছে কি শেষ, মানে হচ্ছে কি অন্ত, শেষ বা অন্ত।
তাহলে এতটুকু তোমরা জানবা, জানলেই তোমাদের আর এখান থেকে তেমন কিছু লাগবে না। আমরা একে একে এই যে ফেজ কয়েকটা আছে এই ফেজ 5টার বৈশিষ্ট্য পরীক্ষায় খুবই আসে এবং জনপ্রিয় কোশ্চিন বলতে পারো তোমরা। এখান থেকে দেখবা যে তোমরা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিয়ে দিবা তখন দেখবা যে কোশ্চিনের মধ্যে চলে আসছে আমাদের এই পর্যায়সমূহ থেকে বৈশিষ্ট্য। এখান থেকে পড়তে হয় মূলত এই পর্যায়সমূহের বৈশিষ্ট্যগুলো। ওকে, তো আমরা একের পর এক এই বৈশিষ্ট্যগুলো দেখব। দেখো, প্রথমে যদি বলি, প্রথমে হচ্ছে আমাদের কি প্রোফেজ। প্রোফেজ প্রোফেজ তাহলে আমাদের প্রথম পর্যায়টার নাম কি? প্রোফেজ। দেখো তো, আমি যখন বলছিলাম মাইটোসিসের ফেজ কয়টা, আমরা বললাম যে হচ্ছে 5টা ফেজ, তাই তো? এই 5টা ফেজের মধ্যে আমি প্রথমে কি বলছিলাম? প্রোফেজ। এইটা যে প্রোফেজ মানে হচ্ছে কি প্রথম পর্যায়, এটা একটা বৈশিষ্ট্য ওর বইয়ে দেখবা যে এটাই লেখা আছে প্রথমে, যে প্রোফেজ হচ্ছে মাইটোসিস পর্যায়ের প্রথম পর্যায়। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। ওকে, তাহলে একটা গেল প্রথম পর্যায়। এবং পরবর্তীতে দেখো, এইটা হচ্ছে সব থেকে দীর্ঘ পর্যায়, সব থেকে দীর্ঘ পর্যায়। কি বললাম ভাই? তাহলে এই প্রোফেজ পর্যায় যেটা আছে, এই প্রোফেজটা হচ্ছে কি সব থেকে দীর্ঘ পর্যায়। তাহলে প্রোফেজটা হচ্ছে আমাদের সব থেকে দীর্ঘ পর্যায়, এবং আমি বলেছিলাম যে এই প্রোফেজ হচ্ছে কি আমাদের মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। ওকে, এখন দেখো এই এখানে এই যে প্রোফেজ যেটা আছে, একটা জিনিস চিন্তা করো, একটা কোষ যখন বিভাজন হবে, তাই তো? এই বিভাজন কখন হবে? সে যদি হিষ্টপিষ্ট হয়, মানে হচ্ছে কি তার যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে না সে বিভাজন হবে। যদি সে এমনি রোগা প্যাকাটির মতো হয়ে যায়, তাহলে তার বিভাজন হবে না, তাই না? সে নিজেই বাঁচে না, সে আবার কি বিভাজন করবে? তাহলে এই অবস্থায়, এই প্রোফেজ অবস্থায় কি হবে? নিউক্লিয়াসটা বড় থাকবে। আমি এইটা বোঝাচ্ছি যে এই অবস্থায় হিষ্টপিষ্ট বলতে আমি কি বোঝাইছি কথাটা, যে এখানে নিউক্লিয়াসটা অবশ্যই বড় থাকবে। তাহলে এই পর্যায়ে নিউক্লিয়াস কি হবে? বড় হবে। নিউক্লিয়াস নিউক্লিয়াস বড় হবে। কি বললাম? এ পর্যায়ে হচ্ছে আমাদের নিউক্লিয়াস বড় হবে। এবং দেখো এই পর্যায়ে কি হয়, এই প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন ঘটে। এই যে আমাদের প্রোফেজ পর্যায়ে যেটা আছে, এই প্রোফেজ পর্যায়ে হচ্ছে কি আমাদের জল বিয়োজন, জল বিয়োজন বিয়োজন। তাহলে এই যে জল বিয়োজনটা ঘটে, এই জল বিয়োজন ঘটার কারণে এই যে ক্রোমোজোম গুলন আছে, এই ক্রোমোজোম গুলন হচ্ছে কি সংকুচিত হয়। সংকুচিত হয়, মোটা এবং খাটো হয়। কি বললাম? সংকুচিত হয়, মোটা এবং খাটো হয়। ফলস্বরূপ আমাদের কি হয়, যে এইটা আমরা, এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমি কি বললাম, যে প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসটা বড় হবে, এবং পাশাপাশি বললাম যে জল বিয়োজনটা এখানে আমাদের প্রোফেজ পর্যায়ে হবে। এই জল বিয়োজনের কারণে ক্রোমোজোম যেগুলো আছে এগুলো সংকুচিত হবে। সংকুচিত হওয়ার কারণে কি হবে? মোটা এবং খাটো হবে, এবং পাশাপাশি রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং তখনই হচ্ছে আমাদের কি অনুবীক্ষণ যন্ত্রের নিচে প্রথম এদের কি দৃষ্টিগোচর হবে। বুঝাইতে পারছি? এতটুকু পড়লে তোমাদের এখান থেকে আশা রাখি আর সমস্যা হবে না। দেখো নিউক্লিয়াস, এই যে প্রোফেজ পর্যায়ে যেটা আছে, এই প্রোফেজ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার পর্দা। ঠিক আছে, তাহলে নিউক্লিওলাস ও এনভেলপ এটা হচ্ছে কি বিলুপ্তি ঘটতে শুরু করে, বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে কি বললাম? দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে, এইটা হচ্ছে কি বিলুপ্তি ঘটতে শুরু করে কোথায়? আমাদের এই প্রোফেজ পর্যায়টাতে। ওকে, তাহলে এই প্রোফেজ পর্যায়ে নিউক্লিওলাস তোমরা জানো নিউক্লিয়াসের ভিতরে থাকে, এনভেলপ মানে কি নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা আছে সেটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস যেটা আছে, এইটার বিলুপ্তি ঘটতে শুরু করে আমাদের এই প্রোফেজ পর্যায়ে। ওকে, প্রোফেজ পর্যায়ে। এবং দেখো এখানে আরেকটা কি বলছে, যে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়, এবং স্পিন্ডল, এখানে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে কি স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। তাহলে আমি কি বললাম, যে এখানে এটা হচ্ছে কি প্রথম পর্যায়, প্রথম ধাপ আমাদের মাইটোসিস কোষ বিভাজনের। তারপর বললাম সব থেকে দীর্ঘ পর্যায় হচ্ছে আমাদের এইটা, এবং বললাম নিউক্লিয়াসটা এখানে বড় হবে। কেন বড় হবে? কারণ এখান থেকে বিভাজনটা যেহেতু শুরু হবে, তার মানে অবশ্যই এখানে এই আমাদের প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসটা কি হবে? বড় হইতে হবে। এবং বললাম এখানে জল বিয়োজন ঘটবে, এবং জল বিয়োজনের ঘটার কারণে কি হবে? ক্রোমোজোম গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি হবে? পানি যখন হারাই ফেলবে তখন সংকুচিত হবে, মোটা হবে, খাটো হবে, এবং হচ্ছে কি রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
এবং পরবর্তীতে আমি বললাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ হচ্ছে বিলুপ্তি ঘটতে শুরু করবে, এবং আমি বললাম স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটবে। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্যের বাহিরে এখান থেকে আর পড়তে হবে না। ওকে, তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য যদি তোমরা প্রোফেস থেকে জানো তাহলে আশা রাখি কোনো সমস্যা হবে না। দেখো তোমরা ইন্টারমিডিয়েটে যখন পড়ছো তোমরা এই কয়েকটা চিত্র অনেক বেশি আঁকাইছো, আই হোপ তোমরা অনেক বেশি আঁকাইছো, যে এই কয়েকটা চিত্র, এই কারণে আমি চিত্রগুলো আঁকাচ্ছি না, কারণ তোমরা তারপরে যেখানে লাগবে আমি অবশ্যই তোমাদেরকে সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। এবং পরবর্তীতে আসো, পরবর্তীতে আমি যদি বলি পরবর্তী পর্যায়ে আমাদের হচ্ছে কি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, তাহলে আমি কি বললাম প্রোমেটাফেজ। পরবর্তী আমাদের যে পর্যায় আছে মাইটোসিস কোষ বিভাজনের, সেটা নাম হচ্ছে প্রোমেটাফেজ। দেখো এই প্রোমেটাফেজে প্রথম এটা হচ্ছে কি আমাদের স্বল্পস্থায়ী, তাহলে স্বল্পস্থায়ী পর্যায় যেটা আছে, স্বল্পস্থায়ী পর্যায়ের নাম হচ্ছে কি আমাদের, স্বল্পস্থায়ী পর্যায়ের নাম হচ্ছে আমাদের এই প্রোমেটাফেজ। এবং এইখানের মধ্যে কি হয়, এইখানের মধ্যে আমাদের স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। কি হয়, এই যে একটু আগে আমরা দেখছিলাম প্রোফেজ, যেটা দেখছিলাম এখানটায়, এই প্রোফেজের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা, এখানে কিন্তু সূচনা না, এখানে সৃষ্টি হয়। এই জিনিসগুলো ভুল করা যাবে না। দেখো কোথায় হয়, কোথাও ঘটে এবং কোথায় সম্পূর্ণরূপে ঘটে, এই জিনিসগুলো আমি বুঝাই দেবো যদিও, তারপরে এই জিনিসগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবা এবং কেয়ারফুলি ভাবে মনোযোগ দিয়ে পড়বা, কারণ কোথায় হয়, কোথায় ঘটতে থাকে এবং কোথায় সম্পূর্ণরূপে ঘটে, এই জিনিস তিনটা কনফিউজিং অনেক, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি হবে, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আর প্রোফেজে কি ছিল ভাই, প্রোফেজে ছিল সৃষ্টির সূচনা হয়। তাহলে এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। এবং এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে আরেকটা আমরা দেখছিলাম, দেখো মূলত যদি আমি একটু তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে আমাদের কোষ ধরে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের কোষ, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখাইছিলাম ক্রোমোজোম গুলো, তাই তো। প্রোফেজ পর্যায়ে আমি বলতেছি, প্রোফেজ পর্যায়ে দেখো এটা যদি আমাদের নিউক্লিওলাস হয় এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা যদি আমাদের নিউক্লিওলাস হয়, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, তাই তো। তাহলে এই নিউক্লিওলাস এবং এই নিউক্লিয়ার এনভেলপ এই দুইটার বিলুপ্তি ঘটবে। আমি একটা জিনিস বুঝো, এই নিউক্লিওলাস এবং এই নিউক্লিয়ার এনভেলপ এই দুইটা জিনিসের বিলুপ্তি ঘটবে। কি হবে, কোথাও বিলুপ্তি ঘটতে থাকবে, কোথাও ঘটে যাবে, কোথাও সম্পূর্ণরূপে ঘটে যাবে, আমরা সেই জিনিসগুলো দেখবো। তাহলে যদি তোমাদের বিলুপ্তির কথা তোমাদের মাথায় আসে, সর্বপ্রথম তোমরা চিন্তা করবা আমাদের বিলুপ্তি হওয়ার মতো জিনিস এখানে কি আছে, একটা হচ্ছে নিউক্লিওলাস এবং একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। ওকে, একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এখন দেখো তাহলে এখানের মধ্যে আমরা আগেরটাতে দেখছিলাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে এইটা হচ্ছে কি বিলুপ্তি ঘটতে শুরু করে। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে কি হবে, শুরু করে না, এখানের মধ্যে ঘটতে থাকে। তাহলে নিউক্লিওলাস ও এনভেলপ এটা হচ্ছে কি বিলুপ্তি ঘটতে থাকে। তোমরা কি ধরতে পারছো ব্যাপারটা, যে আমি যখন প্রোফেজ বলছিলাম, প্রোফেজে আমি কি বলছিলাম, প্রোফেজে আমি বলছিলাম যে নিউক্লিওলাস এবং এনভেলপ বিলুপ্তি ঘটতে শুরু করে। আর এখানের মধ্যে কিন্তু আমি শুরু কথাটা লিখি নাই, এখানে লিখছি আমি কি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে। আগেরটাতে লিখছিলাম আমি ঘটতে শুরু করে আর ঘটতে থাকা দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝাইতে পারছি। ওকে, এখন দেখো এখানের মধ্যে এখন পাশাপাশি আরেকটা জিনিস, তোমাদের আরেকটা জিনিস বোঝায় আসে বেসিক। দেখো আমাদের যদি কোষ বিভাজনের কথা, প্রোমেটাফেজের একটু আমি যদি চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি, একটু দেখো এখানের মধ্যে এসে আমাদের এটা কোষ, তো এইখানের মধ্যে আমাদের এসে কি ঘটতে থাকবে, তার মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এবং এইখানের মধ্যে এসে আমরা দেখব যে এখানের মধ্যে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে গেছে, আমরা দেখছি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়ে গেছে, এই যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। তো এই অবস্থাকে আমরা কি বলতেছি, প্রোমেটাফেজ, তাই তো। এই প্রোমেটাফেজে আমাদের এইটা হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে এটা বিলুপ্তি ঘটতে থাকতেছে, এবং নিউক্লিওলাস যেটা আছে এটা বিলুপ্তি ঘটতেছে আর কি, দুইটাই বিলুপ্তি ঘটতে থাকে। ওকে, দেখো এই পর্যায়ে যদি এই জায়গা এবং এই জায়গাটাকে বলা হচ্ছে মেরু অঞ্চল। কি বললাম, মেরু অঞ্চল। এবং এই যে মাঝখানটায় একদম যদি তুমি মাঝ বরাবর চিন্তা করো, এই মাঝখানটার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে আমি কি বললাম, যে এই উপরের যেটা আছে মেরুতে যেটা আছে সেটা হচ্ছে মেরু অঞ্চল,
এবং মাঝখান যেটা হচ্ছে মাঝখানটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলের আরেকটা নাম হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর কি বললাম, এই মাঝখানে আরেকটা নাম হচ্ছে আমাদের ইকুয়েটর। ওকে, তাহলে ইকুয়েটর আমরা পাইলাম, বিষুবীয় অঞ্চল পাইলাম। ওকে, তাহলে এখন দেখো আমাদের নিউক্লিয়ার এখানে আমাদের কিছু স্বল্পস্থায়ী পর্যায় ছিল এটা, তারপরে আমরা বলছিলাম স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়, তারপর বলছিলাম কি নিউক্লিওলাস এবং এনভেলপ বিলুপ্তি ঘটতে থাকে। এবং এইখানের মধ্যে আমাদের এই ইকুয়েটর যেটা আছে, এই ইকুয়েটরে আমাদের কি হবে, বিষুবীয় অঞ্চলটা আমাদের এখানের মধ্যে দৃশ্যমান। এই যে এটা ইকুয়েটর আর এই দুটো হচ্ছে কি মেরু। আগেরটাতে কিন্তু আমাদের মেরু অঞ্চল সৃষ্টি হয়নি, কারণ আগেরটাতে আমাদের শুধুমাত্র নিউক্লিওলাস ছিল এবং নিউক্লিয়াস ছিল, এনভেলপ দিয়ে আমাদের আবৃত ছিল। ওকে, এবং পরবর্তীতে আসো, পরবর্তীতে দেখো এই যে এখানে ক্রোমোজোমীয় নৃত্য খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোসোমীয় নৃত্য পরীক্ষায় গিয়ে দেখবে যেটা চলে আসছে যে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়। এই ক্রোমোজোমীয় নৃত্য আমাদের এই প্রোমেটাফেজে দেখা যায়। ওকে, ক্রোমোজোমীয় নৃত্য আমাদের প্রোমেটাফেজে দেখা যায়। এখানে ডান্স করে, সোজা কথা ক্রোমোজোম গুলো এইখানে এসে ডান্স করে, প্রোমেটাফেজে এসে ডান্স করে, সেইটাকে আমরা কি বলি, ক্রোমোজোমীয় নৃত্য। ঠিক আছে, ক্রোমোজোমীয় নৃত্য। এবং দেখো প্রাণীকোষ যে আছে, এই প্রাণীকোষের ক্ষেত্রে এই উভয় পাশে সেন্ট্রিওল দুইটা, এই সেন্ট্রিওল থেকে আমাদের কি হয়, অ্যাস্টার রে তৈরি হয়, এখান থেকে অ্যাস্টার রে তৈরি হয়। ঠিক আছে, প্রাণী কোষে আমাদের কি হয়, অ্যাস্টার রে তৈরি হয়। তাহলে অ্যাস্টার রে, অ্যাস্টার রে। তাহলে এই কয়েকটা যদি তোমরা বৈশিষ্ট্য পড়ো তাহলে আশা রাখি প্রোমেটাফেজ সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ওকে, তো আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাকে নক করবা এবং কমেন্ট করবা যে ভাইয়া এই জায়গাটা বুঝতে পারতেছি না, তাহলে আমি অবশ্যই পরবর্তীতে যে লেকচার আপলোড হবে সেই লেকচারে তোমাদের আগে আমি কনফিউশন ক্লিয়ার করার জন্য যতটুকু পারি চেষ্টা করব। ওকে, তো আরেকটা কথা ভাই, দেখো তোমরা যেখানেই ভর্তি হয়েছো, হয়তো বা অনেকে ভর্তি হয়েছো বা অনেকে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো কোথায় ভর্তি হবা। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের কোর্স চালাচ্ছি, একটা ব্যাচ আমাদের মোটামুটি পূর্ণ হয়ে গেছে, সেখানে রেগুলার ক্লাস হচ্ছে। তোমরা আমাদের নতুন ব্যাচে ভর্তি হবা, নতুন ব্যাচে এনরোল করবা। এই নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা সেখান থেকে আমাদের প্রতিনিধি তোমাদের সাথে কথা বলে নিবে এবং তোমরা সেখান থেকে পূর্ণাঙ্গ তথ্যাদি সংগ্রহ করতে পাবা। আমাদের এই লেকচারগুলো কিভাবে পাবা, আরো তোমরা এক্সট্রা বেনিফিটস কি কি পাবা তোমরা সেখানে পেয়ে যাবা। ওকে, তো আসো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। পরবর্তী পর্যায়ে হচ্ছে মেটাফেজ। কি বললাম, মেটাফেজ। দেখো মেটাফেজ নামটাই কেমন মোটা মোটা, মোটাফেজ, মেটাফেজ মোটাফেজ একই লাগে তাই না? তো এই মেটাফেজ যে জায়গাটা আছে, মেটাফেজে যদি আমি চিত্রটা একটু আঁকাই নেই, এখানে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে, একটু আঁকাই নিয়ে কষ্ট করে আমি। দেখো এটা হচ্ছে আমাদের মেটাফেজের একটা কোষ, আর এইখানটায় আমাদের স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়ে গেছে। ওকে, ওকে, দেখো এইটা একটা চেষ্টা করলাম আর কি মেটাফেজ আঁকানোর। তো এই জায়গাটাকে আমরা কি বলছিলাম, এই জায়গাটাকে বলছিলাম আমরা ইকুয়েটর এবং এই জায়গাটাকে আমরা বলছিলাম মেরু অঞ্চল, তাই তো? একটাকে বলছিলাম ইকুয়েটর আর একটাকে বলছিলাম মেরু অঞ্চল। দেখো এই যে মেটাফেজ, আগের একটা পড়া একটু 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 কনফিউজিং একটু জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে প্রোমেটাফেজে মানে পড়লাম, প্রোমেটাফেজে আমাদের এই মাঝখানটা কি ছিল, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই ক্রোমোজোম গুলো যেগুলো ছিল এগুলো তো আমরা ক্রোমাটিড নাম দিয়েছিলাম, এই ক্রোমাটিড গুলো তখন হচ্ছে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। বুঝাইতে পারছি? তাহলে কি বললাম, প্রোমেটাফেজ অবস্থায় ক্রোমাটিড গুলো যেগুলো ছিল, এই ক্রোমাটিড বা ক্রোমোজোম যেটাই বলে তোমরা, সেটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া শুরু করে, নট বিন্যস্ত হয়, বিন্যস্ত হওয়া শুরু করে। এই যে মেটাফেজ যে আছে, মেটাফেজ পর্যায়ে আমরা দেখবো যে সেটা বিন্যস্ত হবে, কিভাবে হবে আমরা দেখবো। দেখো আমি যদি একটু আঁকাই নিই, এখানে একটু আঁকাই নিচ্ছি। দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মোটামুটি কিসের চিত্র হইলো, মেটাফেজের চিত্র। ওকে, দেখো প্রথমেই একটা জিনিস এখানে আমাদের পড়তে হবে কি কি। প্রথমে আমাদের এইখানে যে আমি ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার যেগুলা নিয়ে বলো তোমরা, এখানে যে আঁকাইছি দেখো সবগুলো আমি কই আঁকাইছি ভাই, সবগুলো আঁকাইছি আমি বিষুবীয় অঞ্চলে। তার মানে এইখানে ক্রোমোজোম বা ক্রোমাটিড যাই বলো, ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে, একদম বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। তাহলে হচ্ছে কি ক্রোমোজোম গুলো, ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অবস্থান
করে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো কই অবস্থান করে, মেটাফেজে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। দেখো এই যে আমি একটু আগে বলছিলাম না মেটা মোটা, তাই তো? এই মোটা বলতে এই পর্যায়ে ক্রোমাটিড গুলো সর্বাধিক মোটা এবং খাটো দেখায়, মানে এইখানে সব থেকে মোটা এবং খাটো দেখায়। এই প্রশ্নটা অনেক অনেক অনেকবার আসছে, তোমরা দেখবা খুলে দেখবে যে এই প্রশ্নটা হিউজ চলে আসছে, ঠিক আছে? তাহলে এসে কি যে কোশ্চেন আসবে কি হবে যে কোন পর্যায়ে ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো সর্বাধিক মোটা এবং খাটো দেখায়, অ্যান্সার কি হবে মেটাফেজ। ওকে, অ্যান্সার কি হবে মেটাফেজ। এখন দেখো তাহলে কি বললাম, ক্রোমোজোম বা ক্রোমোজোম গুলো কি হয় সর্বাধিক মোটা ও খাটো। তাহলে কি হলো যে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। ওকে, মেটাফেজ পর্যায়ে কি হইলো, সর্বাধিক মোটা এবং খাটো হইলো। ওকে, এবং পরবর্তীতে আসো, এই যে পরবর্তীতে একটা জিনিস দেখো, এই যে আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো, যে ক্রোমোজোম গুলো যে আছে এগুলো কোথায়, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চলে আমাদের কি বিন্যস্ত হয়েছে না? এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হইলো, এই জিনিসটাকে বলা হয় মেটাকাইনেসিস। কি বলা হয়? মেটাকাইনেসিস। তাহলে কি বললাম, এই ক্রোমোজোম গুলো যেগুলো আছে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটাকে আমরা বলবো মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কি বললাম? মেটাকাইনেসিস, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়া। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত। তাহলে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া যেটা আছে সেটাকে আমরা বললাম মেটাকাইনেসিস। ওকে, মেটাকাইনেসিস। এবং পরবর্তীতে দেখো, পরবর্তীতে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কনডেনসেশন। কি হয়? কনডেনসেশন। আচ্ছা, কনডেনসেশন তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবো, ঘনীভবন, তাই না? ঘনীভবন, কনডেনসেশন। এই কনডেনসেশন হচ্ছে কি সর্বাধিক মোটা এবং খাটো যে হয়, এই সর্বাধিক মোটা এবং খাটো আমরা বলছিলাম এখানে দেখো ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, তাই তো? এই সর্বাধিক মোটা এবং খাটো হয় যে এইটাকেই বলা হচ্ছে কনডেনসেশন, ঠিক আছে? আর এই যে প্রক্রিয়া যেটা আছে, যে প্রক্রিয়া সর্বাধিক মোটা এবং খাটো হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কয়েলিং। তাহলে কি বললাম যে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা ও খাটো যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে কনডেনসেশন, এবং এই যে প্রক্রিয়াটা হচ্ছে সে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। বুঝাইতে পারছি? সে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। এবং উপর দিয়ে আরেকটা লেখো, এই উপর থেকে আমি নিয়ে আসলাম, উপর থেকে আরেকটা লেখো, উপর থেকে লেখো যে এখানে আমাদের নিউক্লিয়াসের যে ব্যাপারটা হলো, এখানে নিউক্লিয়াস আমরা বলছিলাম যে আগের দুটাতে দেখো, আগের দুটাতে আমি কি দেখাইছিলাম যে আগের দুটাতে আমাদের নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস, সেখানে একটাতে বিলুপ্তি ঘটতে শুরু করছিল আর একটাতে ঘটতে থাকে। এখানে এসে কি হবে, সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটবে। কি বললাম? সম্পূর্ণরূপে ভ্যানিশ। দেখো আমি এখানে নিউক্লিওলাসও আঁকাই নেই, নিউক্লিয়ার এনভেলপও আঁকাই নি। ওকে, তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে নিউক্লিওলাস ও এনভেলপ সম্পূর্ণরূপে বিলুপ্ত। তাহলে সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘটলো কোথায়? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ মেটাফেজে। ওকে, সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘটলো আমাদের মেটাফেজে। দেখো তাহলে এই কয়েকটা জিনিস যদি তোমরা মেটাফেজ থেকে পড়ো, আশা রাখি তোমাদের আর কোনো সমস্যা এই মেটাফেজ থেকে হওয়ার কথা না, ঠিক আছে? তো আমরা পরবর্তী যে পর্যায়টা আছে, পরবর্তী পর্যায়ের নাম হচ্ছে কি অ্যানাফেজ। আমরা হোয়াইট বোর্ডটা ক্লিন করে সে পর্যায়টা দেখবো। ওকে, তোমাদের একটা কথা বলি ভাই, পড়াশোনায় ফাঁকিবাজি করিও না। ফাঁকিবাজি করলে পরবর্তীতে আফসোসের শেষ থাকবে না। ওকে, আফসোসের শেষ থাকবে না। সো পড়াশোনাটা রেগুলার কন্টিনিউ করো। ওকে, দেখো এখন আমরা আসি পরবর্তী পর্যায়ে যেটা আছে। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি তোমাদেরকে। দেখো আমি যখন বলছিলাম যে মূলত বিলুপ্ত হওয়ার কাহিনী আসলে কি হবে, নিউক্লিয়ার এনভেলপ এবং বলছিলাম নিউক্লিওলাস, তাই তো? দেখো প্রোফেজ যেটা আছে, এই যে প্রোফেজে কি হয়, ঘটতে শুরু করে, লিখে নাও এটা, শুরু করে। তাহলে কোনো কিছু যদি ঘটতে শুরু করে তাহলে তোমরা নিশ্চিন্তে দাগায় দিয়ে আসবা প্রোফেজ। কি দাগায় দিয়ে আসবা? প্রোফেজ। তারপর প্রোমেটাফেজ,
মেটা প্রোমেটাফেজে ঘটতে থাকে, ঘটতে থাকে। কি বললাম যে এই প্রোফেজ যেটা আছে এটাতে ঘটতে শুরু করে। তাহলে তুমি যদি আসে যে ধরো একটা কোশ্চেন আসছে যে নিচের কোন পর্যায়ে বা কোন ধাপে নিউক্লিয়া ওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে শুরু করে, তাহলে তুমি কি দেখাবে? নিশ্চিন্ত প্রোফেজ। যদি বলে ঘটতে থাকে তাহলে কি দেখাবা? প্রোমেটাফেজ। এবং মেটাফেজ যেটা আছে, মেটাফেজ, মেটাফেজে কি হয়? সম্পূর্ণ, সম্পূর্ণরূপে বিলুপ্ত। এই ঘটতে থাকে কি? বিলুপ্ত। এটা আবার ভুলিও না, বিলুপ্ত। বিলুপ্ত ঘটতে শুরু করে প্রোফেজে। কি কি? একটা হচ্ছে নিউক্লিওলাস আর একটা হচ্ছে এনভেলপ। এনভেলপ একটা হচ্ছে নিউক্লিওলাস, একটা হচ্ছে এনভেলপ। তাহলে প্রোফেজে কি হয়? বিলুপ্তি ঘটতে শুরু করে, প্রোমেটাফেজে ঘটতে থাকে, এবং মেটাফেজে কি? সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘটে যায়। এই তিনটা তোমরা যদি খালি একটু কষ্ট করে মনে রাখতে পারো, আশা রাখি তোমাদের আর কোনো কিছু সমস্যা হবে না। তো আমরা এখন চলে আসবো অ্যানাফেজে। অ্যানাফেজে তেমন কিছু করার নাই। অ্যানাফেজে দুইটা জিনিস একটু বোঝো, যে এইখানের মধ্যে এসে কি হয়, আমাদের একটু আগে দেখছিলাম যে সবগুলো ক্রোমোজোম কোথায়? সবগুলো ক্রোমোজোম আমাদের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেছিল না? আমরা মেটাফেজে দেখছিলাম, মেটাফেজে দেখছিলাম আমরা সবগুলো ক্রোমোজোম কি হয়েছিল? বিন্যস্ত হয়ে গেছিল। ওকে, সবগুলো ক্রোমোজোম কি এইখানটায় ছিল না? একদম বিষুবীয় অঞ্চলে ছিল না? ওকে, তো এই পর্যায়ে এসে এটা আমাদের মেটাফেজ ছিল। এখন আমরা যদি অ্যানাফেজে যাই, অ্যানাফেজে কি হবে? এই এই এখান থেকে আমাদের ভেঙে যাবে। কি ভেঙে যাবে? দেখো সেন্ট্রোমিয়ার যেগুলো আছে, এই যে সেন্ট্রোমিয়ারটা ছিল এরকম, এখানে একটা ক্রোমাটিড ছিল, এইটা মাঝ বরাবর আমি যদি কেটে দেই, এভাবে এভাবে স্লাইস করে দিলাম, তখন কি হবে? এই যে একটা এপাশে, একটা এপাশে, একটা এপাশে, একটা এপাশে, একটা ভেঙে দুইটা, তাই তো? তো এই পর্যায়ে আমাদের মেটাফেজ যেটা আছে, মেটাফেজ থেকে পরবর্তীতে আমাদের যে অ্যানাফেজ আছে, এই অ্যানাফেজের ক্ষেত্রে কি হবে? অ্যানাফেজের ক্ষেত্রে আমাদের এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার গুলো ভেঙে যখন যাবে, যাওয়ার পর এগুলো মেরুমুখী চলন শুরু করবে। তার মানে কোন পাশে? এই পাশে যাবে এবং এই পাশে যাবে, মেরুমুখী। তাহলে এই যে মেরুমুখী চলন শুরু করলো, মেরুমুখী চলন শুরু করলো। ওকে, মেরুমুখী চলন শুরু করলো। দেখো, তাহলে এই যে মেরুমুখী চলন শুরু করলো কোথায়? অ্যানাফেজে এসে। তাহলে কি বলবো? যে আমাদের এই ক্রোমাটিড গুলো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর কি হয়েছে? মেরুমুখী দৌড়াতে শুরু করছে। ঠিক আছে, যখন মেরুমুখী দৌড়াতে শুরু করে, এই মেরুমুখী দৌড়ানো শুরু করার সময় এই যে ক্রোমাটিড গুলো আছে বা ক্রোমোজোম গুলো আছে, এগুলো দেখতে কোথাও দেখা যায় ভি এর মতো, কোথাও দেখা যায় ভি এর মতো, কোথাও দেখা যায় এল এর মতো, কোথাও দেখা যায় জে এর মতো, কোথাও দেখা যায় আই এর মতো। পরীক্ষায় এই চারটা জিনিস থেকে কোশ্চেনটা আসে। এই ভি এর নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। আমি একটু ক্লিন করে নেই। ভি এর নাম হচ্ছে কি বললাম? মেটাসেন্ট্রিক। তাহলে মনে রাখবে কেমনে? ভি এল জে আই। কি বললাম? ভি এল জে আই। এই ভি এর নাম হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এল এর নাম হচ্ছে, দেখো তো এল দেখতে কিছুটা ভি এর মতো না? যদি আমি একটু বাঁকায় দিই পাশে, তাহলে কিছুটা ভি এর মতো দেখতে না? তাহলে এটা কি দেখতে কাছাকাছি, তার মানে নিচে একটু, তার মানে সাব মেটাসেন্ট্রিক, মেটা সেন্ট্রিক। তাহলে ভি গেল, এল গেল, আসলো জে। জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সেন্ট্রিক। আই হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে দেখো, আমরা এই অ্যানাফেজ পর্যায়ে কি দেখলাম? যে যখন ভেঙে দৌড়াচ্ছে কোন পাশে? এই মেরুমুখী যখন দৌড়াচ্ছে, এই মেরুমুখী দৌড়ানো অবস্থায় এটাকে আমি বললাম যে একটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, কেমন দেখতে? ভি এর মতো দেখতে। এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস যদি তোমরা পড়ো তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখো, এই জায়গাটায় একটা জিনিস ঘটাইছে। এই জায়গাটায় যখন, এই জায়গাটায় যখন হচ্ছে আমি চিত্রটা আঁকাইছি, দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যে আমি যখন সেন্ট্রোমিয়ারটা আঁকাইছি, এইটা সামনের দিকে দৌড়াচ্ছে এবং পিছনের দিকে দৌড়াচ্ছে হচ্ছে এর বাহুগুলো। ধরো তোমরা উদ্ভাসে ভর্তি হয়েছো বা কোনো একটা কোচিং এ ভর্তি হয়েছো, তোমরা কি কোচিং মুখী দৌড়াও না? তাহলে তোমার এই কোচিংটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে কোচিংটা এইটা, আর তোমরা এইটা, তার মানে মাথামুখী। এই যে এই মাথা যেটা আছে, এই মাথাটা হচ্ছে আমাদের এই পাশে দৌড়াচ্ছে। তাহলে এ কি? এ ফলো করে দৌড়াচ্ছ তোমরা, তাহলে তোমরা কি অনুগামী? তাহলে মনে রাখবা, এইটা হচ্ছে মেরুমুখী, আমাদের এই সেন্ট্রোমিয়ার যেটা আছে এইটা হচ্ছে মেরুমুখী এবং বাহুদ্বয় অনুগামী। বুঝাইতে পারছি? তাহলে এইটা হচ্ছে মেরুমুখী, একদম মেরুর দিকে দৌড়াচ্ছে,
এবং সাথে সাথে তোমরাও দৌড়াচ্ছ। এই যে তোমরাও দৌড়াচ্ছ এটাকে বলা হচ্ছে অনুগামী। অনুগামী অনুগামী ক্লিয়ার? অনুগামী। তাহলে এতটুকু যদি তোমরা এখান থেকে জানো, আশা রাখি তোমাদের অ্যানাফেজ থেকে আর কোনো সমস্যা হবে না। এবং আমি একটা বলছিলাম এই অ্যানাফেজ মানে হচ্ছে কি গতি, তার মানে এটা এখান থেকে আসে যে নিচের কোনটি গতি পর্যায়, কাকে গতি পর্যায় বলা হয়? হিউজবার কোশ্চেন আসছে, কোশ্চেন ব্যাংক খুলে দেখবে হিউজবার কোশ্চেন আসছে যে গতি পর্যায় নিচের কোন পর্যায়কে বলা হয়? কি দেখাবা? অ্যানাফেজ। কি দেখাবা? অ্যানাফেজ। ওকে, তো এখন দেখো পরবর্তীতে আরেকটা পর্যায় আছে, সে পর্যায়টার নাম হচ্ছে টেলোফেজ। আমি এই পর্যায়টা পড়াবো না। কেন পড়াবো না? তোমাদেরকে আমি বলছিলাম প্রোফেজ সম্পর্কে, তাই তো? দেখো প্রোফেজ যা, টেলোফেজ হচ্ছে তার একদম বিপরীত। কি বললাম? প্রোফেজে যা ঘটছে টেলোফেজে তার বিপরীত। প্রোফেজে কি জল বিয়োজন ঘটছে, টেলোফেজে জল যোজন ঘটবে। ওকে, তাহলে ওই যে প্রক্রিয়াটা আমরা প্রোফেজে করছি সে প্রক্রিয়াটা আমরা হচ্ছে টেলোফেজে উল্টাই দেবো, তাহলে সেটা টেলোফেজ হয়ে যাবে। এখন দেখো আমাদের ক্যারিওকাইনেসিসটা নিয়ে আলোচনা শেষ। এপাশে লিখছিলাম, এপাশে বাদ ছিল সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। দেখো এই যে সাইটোপ্লাজমের বিভাজন থেকে কয়েকটা কোশ্চিন খুব বেশি পরিমাণ পরীক্ষা আসছে, এই কয়েকটা কোশ্চিন তোমাদের জানতে হবে, মাস্ট বি। দেখো প্রথমে একটা জিনিস বোঝো আগে, যদি সাইটোকাইনেসিস না হয় এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকে, কি বললাম? সাইটোকাইনেসিস না হয়, লিখতেছি দেখো, সাইটোকাইনেসিস না হয় মানে হচ্ছে কি হবে না, হবে না। এবং ক্যারিওকাইনেসিস চলতেই থাকবে, চলতে থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? কি বললাম? দেখো যে সাইটোকাইনেসিস হবে না মানে এটা ক্রস। ধরো কোনো একটা জিনিসের সাইটোকাইনেসিসটা কোনো একটা কোষের সাইটোকাইনেসিস হচ্ছে না, শুধু হচ্ছে কি ক্যারিওকাইনেসিস। আমরা কি জানি এই সাইটোকাইনেসিস মানে হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে এই যে সাইটোকাইনেসিস হচ্ছে না মানে সাইটোপ্লাজমটা বিভাজন হচ্ছে না, শুধু বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। এই জিনিসটা যেটা আছে এই জিনিসটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বললাম? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। পরীক্ষায় খুব জনপ্রিয় কোশ্চিন। এই জিনিসটাকে দেখো মুক্ত কেন? উন্মুক্ত, তাই না? কারণ এখানে তো শুধুই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, এই কারণে এটার নাম হচ্ছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়াস বিভাজন। তাহলে কি বললাম? এই যে সাইটোকাইনেসিস হয় না এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকে, এই জিনিসটাকে বলতেছি আমি কি মুক্ত নিউক্লিয়াস বিভাজন। এইটার একটা উদাহরণ আছে, এই উদাহরণ আসে নাই এমন কোনো জায়গা নেই। ক্লিয়ার? সেটা কি? ডাবের পানি। তোমরা ডাবের পানি খাইছো সবাই? ডাবের পানি, ঠিক আছে? ডাবের পানি হচ্ছে আমাদের এই মুক্ত নিউক্লিয়াস বিভাজনের ফসল। ক্লিয়ার? তাহলে এইটা যদি কখনো আসে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়াস বিভাজনের ফসল, তোমরা অ্যান্সার দাগায় দিয়ে আসবা ডাবের পানি। অথবা ডাবের পানিতে কি ঘটে? মুক্ত নিউক্লিয়াস বিভাজন অথবা ক্যারিওকাইনেসিস। ক্লিয়ার? তাহলে এতটুকু জানলে তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি আর দুইটা কোড ওয়ার্ড মনে রাখতে হবে তোমার, সেটা দেখো কি। দেখো এই যে প্রক্রিয়াটা বললাম, এই প্রক্রিয়াটায় ধরো কিছু কিছু উদ্ভিদে আছে যে উদ্ভিদগুলো শৈবাল ছত্রাকে আমাদের এই জিনিসটা ঘটে না, সাইটোকাইনেসিসটা ঘটে না। যদি সেটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, কি বললাম? উদ্ভিদের ক্ষেত্রে যদি হয় যে সাইটোকাইনেসিস ঘটে না, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটে, তাহলে সেটাকে বলবো আমরা সিনোসাইটিক। কি বললাম? সিনোসাইটিক। এবং প্রাণীর ক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্লাজমোডিয়াম। কি বলবো? প্লাজমোডিয়াম। দেখো তাহলে কি বললাম? উদ্ভিদের ক্ষেত্রে বললাম সিনোসাইটিক এবং প্রাণীর ক্ষেত্রে বললাম প্লাজমোডিয়াম। এখানে প আছে, এখানে প আছে, এখান থেকে মনে রাখবা এটা প্লাজমোডিয়াম, এখানে উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইটিক, এমনি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এতটুকু পড়লে আশা রাখি তোমাদের এই মাইটোসিসের যে পর্যায় কয়েকটা আছে এখান থেকে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা দেখব যে এই মাইটোসিস পর্যায়ের শেষে আরো অনেক পর্যায়ে আসে, আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী লেকচারে। তোমাদেরকে আগেই ওয়েলকাম করতেছি। এবং যেটা জিনিস বললাম তোমাদেরকে, আমাদের এই ক্লাসগুলো যেখান থেকে যাচ্ছে আমাদের পাঠশালা, তোমরা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় হচ্ছে কি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা, এবং সাথে হচ্ছে কি বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে আমাদের ভিডিওগুলো গেলে তোমরা সাথে সাথে দেখতে পারো। ওকে? এবং পাশাপাশি আমাদের কোর্স চলতেছে, তোমরা জানো যে এই কোর্সে তোমরা এনরোল করবা। আশা রাখি ভালো একটা প্ল্যাটফর্মে ভালো কিছু তোমরা গাইডলাইন প্লাস পাশাপাশি ক্লাস পাবা। এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবা, এবং হচ্ছে কি আমাদের প্রতিনিধি তোমাদেরকে সবকিছু ওভারঅল ক্লিয়ার করে দিবে। তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।